হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ম্যাথ লুপ 96। তো আমরা কিন্তু মাধ্যমিক 2026-এর জন্য এবিটি এর টেস্ট পেপারের আপলোড কন্টিনিউ দিচ্ছি। তো আজকে আমরা সেরকম দেখেই বুঝতে পারছো যে এবিটি এ টেস্ট পেপার থেকে 264 পেজ, এখান থেকে আমরা আজকের অঙ্কের সলিউশনটা করব। তো চলো দেরি না করে একদম কাজে ফেরা যাক। আর সেই সঙ্গে যদি ভিডিওটা তোমার কাছে ইনফরমেটিভ মনে হয় অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, এরকম ভিডিও যদি প্রয়োজন হয় তাহলে চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকতে পারো। তো চলো দীর্ঘায়িত না করে একদম কাজে ফেরাই যাক। এমসিকিউর প্রথম যে প্রশ্নটা তুমি দেখবে সেটা কি দেওয়া আছে দেখো। কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। ওই একই সরল সুদের হারে মূলধনটা 3 গুণ হতে কতটা সময় লাগবে? একদম সোজা পরিচিত প্রশ্ন তোমার। কোনো মূলধন, সেই মূলধনটা তো আমরা বুঝতে পারছি না, তাই জন্য সাপোজ আমরা ধরে নিই মূলধনটা পি, একটি নির্দিষ্ট সরল সুদের হারে, সেটাও কিন্তু মিসিং আছে। তাহলে সাপোজ সরল সুদের হারটাকে আমরা আর ধরে নিই, তো 20 বছরে সেটা নাকি দ্বিগুণ হয়। তাহলে আমরা 20 বছরের ঝামেলাটা মিটিয়ে নিই। আমরা প্রথম ক্ষেত্রে তুমি শুরুতে ওটা লিখে নিতে পারো যে আসল হচ্ছে গিয়ে পি টাকা এবং সুদের হার তুমি আর ধরে নিতে পারো। তো এইবার আমরা টাইমটা 20 বছর পাচ্ছি। আচ্ছা একটু লিখি। আমরা এক্ষেত্রে ধরে নিই যে আসল হচ্ছে পি টাকা আর সুদের হার, এটা আমরা ধরে নিই যে R%। হলো, এমতো অবস্থায় ভালো করে বুঝবে 20 বছরে নাকি দ্বিগুণ হয়ে যাচ্ছিল। আমরা তো পি জমা দিয়েছিলাম, যদি ওটা দ্বিগুণ হয় তাহলে আমাদের লেখা উচিত স্যার এটা 2p। দ্বিগুণ হয়ে কি হয় বলো? এটাকে আমরা সববৃদ্ধিমূল বলবো, তাই না? এটা আমরা সববৃদ্ধিমূল বলবো। তাহলে সববৃদ্ধিমূল অ্যামাউন্ট হচ্ছে গিয়ে 2p। সুদ আর আসল মিলে 2p, শুধুমাত্র আসল হচ্ছে পি। তাহলে বাবু এখান থেকে আমরা সুদ নিশ্চয়ই বের করতে পারি, ইন্টারেস্ট 2p মাইনাস পি, অর্থাৎ পরে হলো আমার এটা পি টাকা। সময়টা কত ছিল গো? 20 বছর। আচ্ছা, এমতো অবস্থায় যদি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি, আই সমান সমান PTR বাই 100। এবার আই ইন্টারেস্ট দেখো পি, এবার পি বলতে আসল তো আমরা পি ধরেছি শুরু থেকে, ইন্টু টি, টাইমটা প্রশ্ন মতে 20। আর আপাত বুঝতে পারছি না, এটা উদ্ধার করব। আপাত আমরা আরটাকে উদ্ধার করি। যদি আর আমরা উদ্ধার করতে যাই তাহলে পি ইন্টু 100 বাই হচ্ছে পি ইন্টু 20 হবে নিশ্চয়ই। পি বাদ দাও, 20, 5 এ 100, এটা তুমি আর পেলে 5%। আর পেলে, অঙ্ক শেষ নয়, আর পেলে। আচ্ছা এখান থেকে আমাদের ডেস্টিনেশান যে জানতে চাইছে একই সরল সুদের হারে ওই মূলধনটা 3 গুণ হবে কত বছরে। বাবু যদি মূলধন 3 গুণ হয়ে যায়, আমরা নতুন সববৃদ্ধিমূল নতুন অ্যামাউন্ট 3 গুণ হলে পরে হয় 3p টাকা। ছিল তো, তুমি জমা দিলে তো পি, তাহলে যদি ওটা 3 গুণ হয় তাহলে আমরা 3p লিখবো তো। পারফেক্ট। চলো তাহলে এখান থেকে আমরা আসল পি জমা দিয়ে সববৃদ্ধিমূল 3p পাচ্ছি, পেয়ে যাব স্যার সুদ, ইন্টারেস্ট। তাহলে 3p মাইনাস পি, অর্থাৎ পরে হয় 2p টাকা। কত বছরে জানতে চেয়েছে তোমাকে, তাই না? তাহলে আবারও যদি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি, আই সমান সমান PTR বাই 100, ইন্টারেস্ট তুমি পেলে 2p সমান সমান পি আসল, যেটা আমরা পি দিয়েছি, আপাত ডেস্টিনেশন টি, সময়টা কত, আর কিন্তু তুমি উদ্ধার করলে এই মাত্র 5 দাও।
আপাতত আমাদের ডেস্টিনেশান টি, তাহলে টি পেতে গেলে আমরা লিখব কি 2p ইন্টু 100 বাই পি ইন্টু 5, কাটাকুটি করো, পি বাদ দাও, 5 2 10 0, তাহলে কত হচ্ছে গো, 20 গুণ 2 মানে 40 বছর। 40 বছর হচ্ছে তোমার এই প্রশ্নের আনসার, যেটা তুমি অপশান সিতে দেখবে। হলো, একটু বড় হয়ে গেছে। নেক্সট চলে এসো 2-এর দাগ। 2-এর দাগটা আমরা দেখি, আমরা কি দেখব 2 থেকে। 2 দেখাচ্ছে তোমাকে, দেখো যে এইটা দ্বিঘাত সমীকরণ থেকে, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল নাকি -2, তাহলে কে এর মান কত? ভালো করে বুঝতে হবে, এটা কিন্তু প্রচুর মিস্টেক করে। একটু অন্যমনস্ক, একটু অসতর্ক হলেই তুমি এটা মিস্টেক করবে। তাহলে দেওয়া কি আছে? দেওয়া আছে তোমাকে x² -3x প্লাস কে সমান সমান 10। খেয়াল করো 10 বলছে, নট 0, 10 দেওয়া আছে। তাহলে বাবু এটা কি কোনো দ্বিঘাত সমীকরণ হয়? না তো, দ্বিঘাত তো নয়। কেন নয়? ডান দিকটা শূন্য হতে হয়, তাহলে আগে দ্বিঘাতে পরিণত করো। তাহলে x² -3x প্লাস কে -10 সমান সমান 0 হলো। এবার প্রশ্ন মতে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল হচ্ছে -2। বাবু আমরা বীজদ্বয় যদি আলফা এবং বিটা ধরি, তাহলে আলফা ইন্টু বিটা এটাই হয় গুণফল তো, আর আলফা ইন্টু বিটা মানে স্যার সি বাই এ। প্রশ্ন মতে বীজদ্বয়ের গুণফল হচ্ছে -2, তাহলে আলফা ইন্টু বিটাকে আমরা -2 বসাই। এবার সি বলতে কোনটা গো? এই অংশ পুরোটাই, এটা পুরোটাই। তাহলে কে -10 বাই এ বলতে কত? x² সহগ 1। তাহলে আমাদের গল্প দাঁড়াচ্ছে, একটা ভাগ ছিল, গুণ করে দাও তো -2ই থাকে, কে -10। এবার -10টাকে ওদিকে নিয়ে গেলে +10, সো কে সমান সমান -2 থাক, সঙ্গে +10 করলে পরে 8 হয়ে যাবে এই প্রশ্নের আনসার, যেটা আমরা অপশান সিতে দেখব। ভালো করে বুঝবে, ভুলটা তুমি কোথায় করবে? এইখানেই তাড়াহুড়ো করে ভুলটা করবে। 10টাকে আগে নিয়ে যাও ওদিকে, তবে তুমি আনসার পাবে। হলো, ওকে, খেয়াল রেখো, নতুবা কিন্তু ভুলটা করবে। চলে এসো আমরা এর পরের প্রশ্ন 3-এর দাগে যাই। অকেন্দ্রীয় বৃত্তের এবি এবং সিডি দুটি সমান যে, তো ও থেকে এবি এর দূরত্ব যদি 4 হয়, তাহলে সিডি এর দূরত্ব কত হবে? আচ্ছা, এটা এমনি অঙ্ক না করেও বলে দিই, আমরা শিখেছি দুটো সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, তাই? ওকে, চলো। তো যদি তাই হয়ে থাকে, এবি এবং সিডি দুটো তো সমান প্রশ্ন মতে, ও থেকে তথা কেন্দ্র থেকে এবি এর দূরত্ব 4, কেন্দ্র থেকে একটা জায়ের দূরত্ব যদি 4 হয়, যেহেতু সমান, তাহলে সিডি নেক্সট জায়ের দূরত্ব হবে 4 সেমি, যেটা আমরা অপশান বিতে দেখব। তুমি প্রয়োগ করেছো, জানোই অলরেডি। চলে যাও 4-এর দাগ। একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল এত বর্গ মিটার, ঘনকটির আয়তন। এটাও কিন্তু অনেকেই ভুল করে। তোমাকে বলেছে পার্শ্বতল, ভালো করে শুনবে। একবারও তোমাকে বলে দেয়নি সমগ্রতল, তোমাকে বলে দেওয়া আছে জাস্ট পার্শ্বতল বলে দেওয়া আছে। আচ্ছা, ঘনকের পার্শ্বতল কটা? বলো বলো, কটা? 4টা। সমগ্রতল হলে 6টা হয়। পার্শ্বতল জাস্ট পাশে পাশে পাশে, 4টা পার্শ্বতল আছে। তো 4টা পার্শ্বতল, একটা পার্শ্বতলের ক্ষেত্রফল স্যার a², তাহলে 4টা হয় 4a² পার্শ্বতল। এটা আমাদের ক্যালকুলেশন, বাট প্রশ্ন মতে আমরা দেখছি পার্শ্বতলের ক্ষেত্রফল নাকি 256। প্রশ্ন মতে 256, তাহলে দুটোকে সমান করে দাও না, দুটোকে সমান করে দাও। তাহলে এখান থেকে আমরা a² সমান সমান লিখব 256/4, কাটাকুটি করো, তাহলে 4 6 24, 1 16, 4 4 16, যেটাকে আমরা লিখছি স্যার 8a²। তাহলে এ সমান কত? এ সমান 8।
এ হচ্ছে ঘনকের প্রত্যেক কটা বাহু, এটা হচ্ছে 8। আমার উদ্দেশ্য ওই ঘনকটার আয়তন তাহলে কত। তো আমরা ঘনকটির আয়তন করতে চাই, আয়তন বের করতে চাই। ঘনকের আয়তন স্যার বাহুর কিউব, তাহলে 8-এর কিউব ঘন সেন্টিমিটার। 8-এর কিউব কত হয়? 512 ঘন সেন্টিমিটার হয়ে যাবে এই প্রশ্নের সমাধান, যেটা তুমি দেখতে পাবে অপশান ডির মধ্যে। আচ্ছা, সেন্টিমিটার ছিল না মিটার ছিল গো? সেন্টিমিটার ছিল না মিটার ছিল? মিটার ছিল দেখছি, মিটার। তাহলে সেন্টিমিটার হবে না, এটা মিটার হয়ে যাবে। যাই হোক, হলো, গেলাম, বোঝা গেল। চলে এসো, চলে এসো, আমরা পরবর্তী দাগ, আমরা 5-এর দাগ দেখব। 5-এর দাগ তোমাকে কি প্রশ্ন দেখাচ্ছে যাচাই করো। দেওয়া আছে ট্যান আলফা যোগ কট আলফা সমান সমান 2 হলে এটা তোমাকে বের করতে হবে। একদম সোজা এবং অনেকবার রিপিট হয়ে গেছে, অনেকবার রিপিট হয়ে গেছে। দেওয়া আছে তোমাকে ট্যান আলফা যোগ কট আলফা সমান সমান 2। তোমার ডেস্টিনেশান হচ্ছে ট্যান টু দি পাওয়ার 25 আলফা যোগ কট টু দি পাওয়ার 25 আলফা। এই পর্যন্ত তোমার ডেস্টিনেশান হলো। ওকে, কি করে সমাধান করব? স্যার ট্যান এবং কট তো পরস্পরের অনন্যক। তাহলে আমরা কি করতে পারি? ট্যান আলফা যোগ কট আলফাকে লিখব 1 বাই ট্যান আলফা সমান সমান 2 হবে। চলো, তাহলে তোমার লসাগু হচ্ছে ট্যান আলফা হবে, গুণ করো, তাহলে ট্যান স্কোয়ার আলফা যোগ 1 সমান সমান 2। চলো, তাহলে ট্যান স্কোয়ার আলফা যোগ 1 ক্রস করে দাও, 2 ট্যান আলফা, গুণ করলাম কোনাকুনি, টেনে আনো এদিকে। তাহলে ট্যান স্কোয়ার আলফা বিয়োগ 2 ট্যান আলফা যোগ 1 সমান সমান 0। খেয়াল করো, এটা একটা অভেদ ছিল, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটাকে লিখবো এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান 0। পারফেক্ট। তাহলে এটাকে আমরা লিখছি ট্যান আলফা মাইনাস 1 সমান সমান স্কোয়ারটা ওদিকে রুট শূন্য মানে সেটা শূন্যই হয়। সো ট্যান আলফা সমান সমান 1। বাবু ট্যান আলফা যদি 1 হয়, এখান থেকে আমরা কট আলফা লিখবো, কট কি 1/10, ট্যান মানেই 1, মানে রেজাল্ট কিন্তু 1 হচ্ছে। ট্যানও 1, কট আলফাও 1। চলে এসো এই পাড়ায়, জাস্ট মান পুট করো। ট্যান 1 পাওয়ার 25, কট 1 পাওয়ার 25, তাহলে 1-এর পাওয়ার যাই থাক না কেন, এটা 1 যোগ 1 ওভারঅল 2 হচ্ছে তোমার এই প্রশ্নের আনসার, যেটা তুমি অপশান সিতে দেখবে। হলো, এমসিকিউর শেষ প্রশ্ন 6-এর দাগ দেখব আমরা। এমসিকিউ থেকে শেষ প্রশ্ন কি দেওয়া আছে? স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে, রাশিবিজ্ঞান দেওয়া আছে, এবং এটাই থাকবে। তো এই সংখ্যাগুলোর, প্রদত্ত এই সংখ্যাগুলোর গড় নাকি 10, তাহলে আমাকে বের করতে হবে এক্স এবং ওয়াইয়ের মধ্যে কি সম্পর্ক বর্তমান। প্রত্যেক কটা অপশান এক্স ওয়াই এর সম্পর্ক রিলেটেড। আচ্ছা, তোমাকে দেওয়া কি আছে? দেওয়া আছে 6, দেওয়া আছে 7, এক্স 8, ওয়াই সেই সঙ্গে 14। হলো, এইটা তোমাকে দেওয়া আছে। এদের গড় প্রশ্ন মতে 10। বাবু গড় করতে আমরা জানি মানগুলোর যোগ করে বাই মান সংখ্যা, ফাটাফাট গুনে ফেলো, মান কটা? 1 2 3 4 5 6টা। তাহলে আমাদের যুক্তি মতো এটাই হচ্ছে গিয়ে তোমার গড় হচ্ছে, গড় হচ্ছে তোমার, কিন্তু প্রশ্ন মতে কত বলছে? 10 বলছে। তাহলে দুটোকে পরস্পর আমরা সমান বলতে পারছি। তো এইবার একটু কষ্ট করে এইটাকে যোগ করে দেখো। এক্স আর ওয়াই তো তুমি এই স্বাভাবিক সংখ্যাগুলোর সঙ্গে ডিরেক্ট যোগ করতে পারবে না, বাকি 6 7 8 14 যোগ করে দেখো 35 আসবে। থাকলো তোমার এক্স যোগ ওয়াই, আর এটা হচ্ছে 10 6 60, 6 10 60 হচ্ছে। তাহলে এবার আমরা করব কি, এইখান থেকে এবার আমরা করব কি,
এক্স যোগ ওয়াই সমান সমান 60 মাইনাস 35 করব, প্লাস ছিল ওদিকে মাইনাস, তাহলে এক ধার করলে 10 বাঁচে 5, তাহলে রেজাল্ট হচ্ছে এক্স যোগ ওয়াই সমান সমান হচ্ছে 25। এক্স যোগ ওয়াই সমান সমান হচ্ছে 25, যেটা তুমি অপশান বিতে দেখতে পেয়ে যাবে। হলো, গেলাম। নেক্সট আমরা 2-এর দাগে চলে আসি, শূন্যস্থানগুলো পূরণ করব আমরা। প্রথম যে প্রশ্নটা আমরা দেখব, প্রথম প্রশ্ন তোমাকে কি দেখাচ্ছে তুমি একটু লক্ষ্য করো ঠান্ডা মাথায়। দেখাচ্ছে একটি ব্যবসায় এ ও বি এর মূলধনের পরিমাণের অনুপাত দেওয়া আছে। এ ও বি এর মূলধনের পরিমাণের অনুপাত হচ্ছে 3:4। এ মোট লাভের 60 টাকা পেলে বি পায় ড্যাশ টাকা। আচ্ছা, এই গল্পটা আমরা অনেকবার আলোচনা করেছি যে মূলধনের পরিমাণের অনুপাত এবং লাভের পরিমাণের অনুপাত কি হয় বলো? পরস্পর সমান, পরস্পর সমান। তাহলে মূলধনের পরিমাণের অনুপাত বলছে 3:5, এটা সমান হয়ে যাবে কার সঙ্গে? লাভের পরিমাণের অনুপাতের সঙ্গে। এটা কিন্তু এর জন্য, এটা কিন্তু বি এর জন্য। এ মোট লাভের 60 টাকা পায়, তাহলে এর লাভ হচ্ছে 60, তো বি এর লাভ কত? আমি এখানে বি বলেই লিখে দিই, বোঝা গেল গল্পটা? এর লাভ 60, বি এর লাভ জানা নেই, এই জন্য বি দিলাম। এর মূলধন 3, বি এর মূলধন 5, আনুপাতিক দৃষ্টিতে। তাহলে লাভের পরিমাণের অনুপাত আর মূলধনের পরিমাণের অনুপাত কী হয়? পরস্পর সমান হয়ে থাকে, পরস্পর সমান হয়ে থাকে। সো এখান থেকে ক্রস করে দাও, 20 সঙ্গে 3 গুণ হচ্ছে, মাথায় রাখো। তাহলে 60 গুণ 5/3, কেটে দাও, 3 2 6 0, তো 20 5 100 হয়ে যাবে এই প্রশ্নের আনসার। তাহলে তোমার বি এর লাভ তুমি বের করতে পারবে 100 টাকা। হলো, এসো 2-এর দাগ আমরা দেখি। 2-এর দাগ কি দেখছি একটু লক্ষ্য করো ঠান্ডা মস্তিষ্কে। মস্তিষ্ক এখন ঠান্ডা রাখতে হবে, সামনে পরীক্ষা এবং প্ল্যান মাফিক পড়াশোনা করো। তাহলে দেওয়া আছে এইটার অনুবন্ধীকরণই কি? অনেকে দেখে এটা ঘাবড়ে যেতে পারো যে স্যার এরকম আবার কি ব্যাপার। কিছু ব্যাপারই নয় এটা, অ্যাকচুয়াল অঙ্ক মানেই কোনো ব্যাপার নয়। তুমি করতে পারবে, সাহস রাখো, নিজের প্রতি আত্মবিশ্বাস রাখো এবং প্রিপারেশান চালিয়ে যাও, তুমি করতে পারবে। তো এইটার বের করতে হবে অনুবন্ধীকরণী। একটা কাজ করো, প্রথমে এর হর থেকে তুমি করণীটাকে নিরসন করো দেখি, তাহলে তোমার কাজটা চতুর্গুণ সোজা হবে। 2 - √3 এর করণীয় শোক উৎপাদক তুমি জানো স্যার 2 + √3 হয়। করলুম, 1 ছিল, তার সঙ্গে এটাও তো গুণ হয়, তুমি তো জানোই, শুধু তো হরে দাও না, লবেও তো দাও। তাহলে ওভারঅল হচ্ছে 1 দিয়ে গুণ হলে 2 + √3 দিলুম। হর দেখো, হর দেখো, a + b ইন্টু a - b, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, পারফেক্ট। এ স্কোয়ার কত? এ স্কোয়ার বলতে 2 স্কোয়ার মানে 4, মাইনাস √3 স্কোয়ার, 4 - √3 এর স্কোয়ার, তাহলে √3 স্কোয়ার 3, তো 4 - 3 মানে স্যার 1 হয়, মানে গল্প দাঁড়াচ্ছে 2 + √3। তাহলে অ্যাকচুয়াল এইটা সমান সমান এইটা, একই একই একই। তাহলে এর ফাইনালি বের করতে হবে যে এর অনুবন্ধীকরণী। আচ্ছা, অনুবন্ধীকরণীর একটা গল্প আমি বলেছি না অনেক, সেটাই বলেছি এই কথা নিয়ে, যে অনুবন্ধীকরণী পেতে গেলে জাস্ট একটা কাজ করো, জাস্ট রুটের সামনে সিম্বলটাকে বদলে ফেলো, তাহলে প্লাস ছিল এখানে মাইনাস করে ফেলো। এই হচ্ছে আমাদের এই প্রশ্নের আনসার। আনসার ক্লিয়ার? তাহলে 2 - √3 হবে এর আনসার। বোঝা গেল? বুঝেছ? চলো নেক্সট আমরা পরের দাগে চলে আসি। আমরা পরের দাগ নিয়ে কথা বলি। নাম্বার 3 হারিয়ে ফেলছি। নাম্বার 3, দুটো ত্রিভুজ সদৃশ হবে যদি তাদের ড্যাশ বাহুগুলি সমানুপাতি হয়। পড়েছ? অনুরূপ বাহুগুলি হবে, জানোই তুমি এটা, আর বলছি না। অনুরূপ বাহুগুলি, একটি নিরেট গোলকের তল সংখ্যা ড্যাশটি। একটা নিরেট গোলক মনে করো,
তোমার খেলার ফুটবল আমরা যে ফুটবল খেলি, ক্রিকেট খেলি, এদের যে বলগুলো সেগুলো কি হয়, নিরেট না, যদিও ফুটবলটা নিরেট নয় ভেতরে, তাহলে নিরেট বলবো কি দিয়ে বলো, যে নিরেট বলবো আমরা তরমুজ, বাজার থেকে একটা গোটা আসতো গোলকাকার তরমুজ কিনে নিয়ে চলে এলাম, ওটা কি একটা নিরেট গোলক। যাই হোক, তো তল সংখ্যা একটাই তো দেখতে পাচ্ছ, বাইরের বক্রতলটা, তাই না? তাহলে একটাই তল হবে, একটি অর্ধগোলক বললে দুটো হতো। যখন সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি এর সমান, 45 ডিগ্রি এর ড্যাশ, তখন একটি স্তম্ভের ছায়ার কি বলেছে আরেকবার পড়ছি, যখন সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি এর ড্যাশ, তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতার থেকে কম হয়। আচ্ছা, খুব ভালো করে বুঝবে, স্তম্ভের ছায়াটা কম হবে, স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতার থেকে কমে যাবে। ছায়ার দৈর্ঘ্যটা কখন কমবে, যদি উন্নতিকোণ 45 ডিগ্রির থেকে আমরা বাড়িয়ে দিই, বেশি হতে হবে। হাইট অ্যান্ড ডিস্টেন্স করেছো, অনেক ছবি এঁকেছো, জানোই। 45 ডিগ্রি এর বেশি যখন করব তখন ছায়া কমে যাবে, 45-এর যখন কম করব তখন ছায়া বেড়ে যাবে। তাহলে ও ক্ষেত্রে আনসার তুমি লিখবে 45-এর বেশি। গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান ড্যাশ প্রবণতার মাপক, আনসার লিখবে কেন্দ্রীয় প্রবণতার মাপক বা মধ্যগামিতার মাপক। প্রশ্নটা অনেক সময় চেঞ্জ করে, ঘুরিয়ে বলে যে মধ্যগামিতার মাপক 3টি লেখো, বা লেখো বলতে কে, মানে তোমাকে এমসিকিউতে অনেক সময় দিয়ে দেয় মধ্যগামিতার মাপকগুলি বলে, দুটো দিয়ে দিল আর একটা তোমাকে বাছতে বলল। যাই হোক, মাথার মধ্যে আমরা রাখবো মধ্যগামিতার মাপক 3টি, গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান। এটা কেন্দ্রীয় প্রবণতার মাপক বা মধ্যগামিতার মাপক, দুটোই লেখা যায়। চলে এসো, ট্রু ফলসগুলো দেখব। বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা। গুগলি বলে না, গুগলি, কুইজের ক্ষেত্রে গুগলি প্রশ্ন হয়, এটাও ওয়ান টাইপ অফ গুগলি। তুমি যদি ভুল বুঝেছো তাহলে তোমার খাটুনিটা বেশি হয়ে যাবে, তাহলে যদি সঠিক বুঝে থাকো তাহলে তোমার খাটুনিটা একদম নিমেষের মধ্যে তুমি এটা করতে পারবে। ভালো করে দেখো, টাইম ডিউরেশনটা দেখো, 1 বছর, তুমি এটা পড়েছো নিশ্চয়ই। যদি 1 বছরের গল্প হয় সেক্ষেত্রে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ পরস্পরের সমান হয়। তাহলে যেহেতু দুটো সুদ পরস্পর সমান হবে, তাহলে তাদের পার্থক্য, তাহলে কোথায় গেল গো, এই যে, তাহলে তাদের পার্থক্য কখনো 1 টাকা হয়? শূন্য হয়ে যাবে তো, যেহেতু দুটো সমান, তাই না? তাহলে এটা কিন্তু মিথ্যা ছিল। প্রসঙ্গত বলে রাখি, যদি 1-এর বেশি বছর হয় সেক্ষেত্রে সরল সুদ কিন্তু কম হবে, চক্রবৃদ্ধি সুদ কিন্তু তখন বেশি হয়ে যাবে। বাকি গল্প তুমি জানোই। নেক্সট চলে এসো, 2-এর দাগ নিয়ে কথা হোক। এগুলোর যৌগিক অনুপাত বলছে 1:1, সে তো তুমি যাচাই করলে বুঝতে পারবে, যাচাই করে দেখো। তাহলে আমরা সত্য মিথ্যার অর্থাৎ 3-এর দাগের 2 নিয়ে আমাদের কথা হচ্ছে। দেওয়া আছে এবি অনুপাত সি স্কোয়ার, দেওয়া আছে বিসি অনুপাত এ স্কোয়ার, অ্যান্ড ফাইনালি সিএ অনুপাত বি স্কোয়ার, এদের যৌগিক অনুপাত। যদি ভুলে গিয়ে থাকো মনে করো, যৌগিক অনুপাত পেতে গেলে সমস্ত পূর্বপদগুলোর গুণফল, যাবতীয় অনুপাতগুলো, সমস্ত পূর্বপদের গুণফল অনুপাত সমস্ত উত্তরপদের গুণফল। তাহলে পূর্বপদের এবি অনুপাতের, অনুপাত নয়, গুণিতক বিসি গুণ সিএ বাই সমস্ত উত্তরপদ সি স্কোয়ার, এখানে সি স্কোয়ার, এখানে এ স্কোয়ার, আর ওখান থেকে বি স্কোয়ার নিলুম। তাতে হচ্ছে কি, এ আর এ গুণ হলে এ স্কোয়ার, একইভাবে বি স্কোয়ার, একইভাবে সি স্কোয়ার, বাই থাকলো এ স্কোয়ার, সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। দেখো সবই তো কেটে যাচ্ছে। 1:1 হয় এই প্রশ্নের অরিজিনাল আনসার, এবং প্রশ্নেও তাই বলেছে যে 1:1, তাহলে কিন্তু বিবৃতিটা সত্য নাকি?
আসবো আমরা 3-এর দাগ। 3 কি দেখছি আমরা, যে একটি বৃত্তের অন্তঃস্থ একটি বিন্দু পি, মানে ভেতরে আছে ওই পি বিন্দুটা। এবার বলছে বৃত্তে অঙ্কিত স্পর্শক পি বিন্দুগামী। আচ্ছা দেখো, বৃত্তের অন্তঃস্থ কোনো একটা বিন্দু, এটা বৃত্ত অন্তঃস্থ একটা বিন্দু পি। যদি তুমি এই বৃত্তের একটা স্পর্শক আঁকো, যে কোনো জায়গাতে তুমি আঁকতে পারো, একটা যদি তুমি স্পর্শক আঁকো, ওটা কি কখনোই পি বিন্দুগামী হবে? পি তো ভেতরে পড়ে আছে, হবে না। পি বিন্দুগামী হতে গেলে ছেদক হয়ে যাবে, তাহলে কিন্তু পি বিন্দুগামী হচ্ছেই না, লজিক্যালি সম্ভব নয়। তো এটা কিন্তু মিথ্যা দেওয়া আছে। হলো, নেক্সট চলে এসো, আমরা এবার কিন্তু 4-এর দাগ দেখব। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ, তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। জেনে রেখো, পরীক্ষাতে থাকার সম্ভাবনাও খুব বেশি, এবং তুমি জানোই এটা সত্য বলেছে, তাই তো? সত্য সত্য সত্য। পরেরটা 5-এর দাগ দেখাচ্ছে যে এর মান নাকি 1। খেয়াল করেছো, সব কিন্তু গুণ আকারে আছে, গুণ, প্রত্যেক কটাই গুণ আকারে আছে, এবং তার মধ্যে কে আছে গো? cos 90। cos 90-র মান মনে করো, ফ্যাট করে মনে করো, cos 90। cos 90 হয় 0। তাহলে cos 90 যদি 0 হয়, সবাই গুণ হচ্ছে, শূন্যের সঙ্গে যখন গুণ হয় গুণফল নিশ্চিত 0 0। তাহলে কি করে এর মান 1 হতে পারে? তাহলে ভুল দেওয়া আছে নিশ্চয়ই, এটা মিথ্যা। বোঝা গেল? সমাজ মে আয়া? নেক্সট পরেরটা 6-এরটা বলছে এর মধ্যমা নাকি 18। সেটা তুমি যাচাই করো না, বুঝতে পারবে। মধ্যমা করতে গেলে আগে তোমাকে প্রথমে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। ফাটাফাট করে আগে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে ফেলো দেখি। 6-এর দাগ, 6-এর দাগ আমরা যে ডেটাগুলো দেওয়া আছে আগে ঊর্ধ্বক্রমে সাজাই। আমি দেখতে পাচ্ছি প্রথমে 3, 5, 14, 18 অ্যান্ড 20, এবং মোট তথ্যের সংখ্যা কাউন্ট করে দেখব 5টা। তাহলে n সমান সমান 5, এবং যেটা আমরা জানি অযুগ্ম তথ্য নাকি, 5 তো অযুগ্ম, বিজোড়। তাহলে অযুগ্ম তথ্যের ক্ষেত্রে আমরা মধ্যমা কি লিখব? অযুগ্ম তথ্যের জন্য n+1/2 তম মান হবে। ওকে, তাহলে n যদি তোমার 5 হয়, 5 যোগ 1 মানে 6/2, 6/2, 6/2, তাহলে হচ্ছে গিয়ে 3তম মান। কাউন্ট করে দেখো, 1 2 3, কাউন্ট করে দেখো কত আসবে? 14, 14 হচ্ছে এই প্রশ্নের অরিজিনাল আনসার। প্রশ্ন মতে 18, তাহলে এটা ডাহা মিথ্যা কথা, মিথ্যা, তাই তো? ওকে, চলে আসবো তাহলে আমরা 4-এর দাগ। 4-এর দাগের 1-এরটা আমরা দেখব। কি দেখছি আমরা গো? বলছে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি নাকি 441 টাকা। বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার বের করতে হবে। একদম সোজা একটা গল্প, জানোই। তাহলে 400 টাকাটাকে আমরা কি বলছি? আসল, পি বলবে এখানে, আসল ব্র্যাকেটে পি সমান সমান 400 টাকা, তারপর 2 বছর, সময় ব্র্যাকেটে এন সমান সমান 2 বছর, সমূল চক্রবৃদ্ধি এ সমান সমান 441 টাকা। বের করব চক্রবৃদ্ধি সুদের হার। তাহলে কি ছিল বাবু? সমূল চক্রবৃদ্ধি প্রশ্ন মতে এটা আমরা কি জানি গো? এ সমান সমান ফর্মুলা বলো, পি ইন্টু 1+r/100 নাকি? চলো, তাহলে এ হচ্ছে তোমার 441 দিলাম, পি হচ্ছে গিয়ে 400, 1+r আপাত জানা নেই, পৌঁছাবো ওই পর্যন্ত, বাকি সব টুকে দিলাম, এন নাকি 2 দিলাম। ওকে, এইখানেই করি, অনেকখানি জায়গা, এইখানেই করে দিই।
তাহলে এই যে 400টা এদিকে ছিল গুণ আকারে ছিল, তাহলে এদিকে ভাগ আকারে আসবে, বাকি অপরিবর্তনীয়। তাহলে এটাকে আমরা লিখব 441/400 সমান সমান যেমনি ছিল, তুমি চাইলে লসাগু করতে পারো, নাও করতে পারো, আমি লসাগু করেই করি। তাহলে 100 যোগ আর তার হোল স্কোয়ার লিখবো এইভাবে নাকি? ওকে, চলো নেক্সট। এবার কি করছি, 441 কিন্তু পূর্ণবর্গ, 21 স্কোয়ার হয়, আর তুমি জানোই 420। তাহলে এটা 21/20 তার হোল স্কোয়ার সমান সমান 100 যোগ আর বাই 100 তার হোল স্কোয়ার। সূচকের নিয়ম অনুসারে বোথ সাইডে সূচক আমি বাদ দিয়ে দিলাম। বেঁচে যাওয়া সদস্য সমূহকে আমরা ফাটাফাট করে টুকে দিয়েছি, যা আছে টুকে দাও। 0 0 কাটো, 2 1 2 5 করে দিলাম, হলো। ক্রস করে দাও, জাস্ট ক্রস, কোনাকুনি। 1 দিয়ে এটা গুণ হয়, তাহলে হচ্ছে তোমার 100 1 100 যোগ আর এটা হচ্ছে 5 1 5 5 2 10 হবে, 5 2 10 করলাম। আচ্ছা, এরপর তুমি আর সমান লিখবে 105 মাইনাস 100, তো কত হচ্ছে গো? 5 হয়ে যাবে তোমার এই প্রশ্নের উত্তর, 5%। তুমি আনসার কিন্তু অতএব দিয়ে লিখবে, হলো। আনসার না লিখলে কিন্তু নাম্বার কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকবেই, সুতরাং অতএব দিয়ে তুমি লিখবে। 2-এর দাগ দেখো, 2-এর দাগ কি দেখাচ্ছে তোমাকে? প্রশ্ন, কোনো আসল ও তার 5 বছরের সবৃদ্ধিমূলের অনুপাত এইটা, হলো। বার্ষিক সরল সুদের হার কত? প্রায় সেটা রিপিট হয়েছে এই টাইপটা, দেখেইছো। তো সময়টা কিন্তু 5 বছর বলেছে, এবং আসল ও 5 বছরের সবৃদ্ধি মূলের অনুপাত। অনুপাত দেওয়া থাকলে পূর্বেও কথা বলেছি যে সাধারণ অনুপাত একটা ধরবো, কথার কথা, যদি সাধারণ অনুপাতটাকে আমরা এক্স ধরি, তাহলে আসল লিখব বলো 5x, আর সবৃদ্ধিমূল লিখব 6x। ওটাই, চলো তাহলে আমরা ধরে নিই এখান থেকে যে আসল 5x, তাই তো, 5x টাকা, আর সবৃদ্ধিমূল আমরা লিখব তাহলে 6x টাকা। অবশ্যই কন্ডিশান অ্যাপ্লাই করবে যেখানে x নট ইকুয়ালস টু 0। এবার একটা কথা আমাকে বোঝাও, তুমি আসল পেলে 5x, সবৃদ্ধিমূল মানে কি? আসল আর সুদের মিলিত অংশ, আসল আর সুদ মিলে পেলে 6x। আসল পেলাম, সুদ আসল মিলে পেয়ে গেলাম, তাহলে এখান থেকে আমরা শুধুমাত্র সুদ ইন্টারেস্ট বের করতে পারি, বিয়োগ করতে হয় 6x মাইনাস 5x। সো আমাদের গল্প দাঁড়াচ্ছে x টাকা সুদ। হ্যাঁ, সময়টা কত? সময় কত? 5 বছর। তো বের করব সুদের হার। চলো ফাটাফাট করে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে দিই। লিখবে এখানে, ধরি সুদের হার আর পার্সেন্ট। তাহলে এখান থেকে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি, আই সমান সমান PTR/100 নাকি? তো আই দেখো, এক্স লিখেছ, পি আসল আসল আসল, এই যে আসল তুমি 5x লিখেছ, দিয়ে দাও। সময়টা 5 বছর, প্রশ্ন দেওয়া আছে, আর দিলাম 100, দিলাম ডেস্টিনেশান কিন্তু ক্রমশ আর এর দিকে। তাহলে এখান থেকে আর উদ্ধার করতে গেলে কি হচ্ছে, উল্টো দিকে এক্স ছিল, 100 ভাগ ছিল গুণ, আর এদিকে 5x গুণ 5 হবে। এক্স বাদ দাও, 5 2 10 0, আর 5 4 20, গল্প হচ্ছে 4%। এখানে পার্সেন্ট দিও না, তুমি এখানে 4 বলে লিখবে, অতএব দিয়ে আনসার লিখবে যে সরল সুদের হার 4%, হলো। চলুন পরেরটা আমরা দেখি একটুখানি। নাম্বার 3 দেখব। নাম্বার 3 কি দেখাচ্ছে তোমাকে, এটা একটা দ্বিঘাত সমীকরণ, বীজদ্বয় যদি আলফা ও বিটা হয় তাহলে আলফা মাইনাস বিটা কত। আগের সেটে আমরা নিঘাত করে এসেছি কাজটাকে, চাইলে ওখান থেকে দেখতে পারো,
আবার এখান থেকেও একবার দেখে নাও। যদি কারো পূর্বের সেটগুলোর প্রয়োজন হয়, এর আগের যে সমস্ত পেজগুলো আছে এবিটি-এর সবগুলোই কিন্তু চ্যানেলে আপলোড আছে। চ্যানেলে গিয়ে মাধ্যমিক 2026 বলে প্লে লিস্টটা যাবে, সমস্তগুলো পেয়ে যাবে যদি প্রয়োজন হয় যে কোনো কিছুর। তো আমরা যে দ্বিঘাত সমীকরণটা দেখছিলাম, এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 15 সমান সমান 0, এই দ্বিঘাত সমীকরণের দুটো বীজ আলফা এবং বিটা দেওয়া আছে, তোমাকে পৌঁছাতে হবে আলফা মাইনাস বিটা। কেউ বলবে স্যার মনে হয় প্রিন্টিং মিস্টেক হয়েছে, আলফা মাইনাস বিটা তো হয় না, আলফা প্লাস বিটা হয়, আলফা ইন্টু বিটা হয়। বাবু ওখান থেকেই পৌঁছালে হয়ে যাবে, কোনো ছাপার ভুল নেই। হলো, ওটা আমাদের ভাবনার ভুল ছিল। তো এখান থেকে আলফা প্লাস বিটা আমরা জানি মাইনাস বি বাই এ, আবার আলফা ইন্টু বিটা জানি সি বাই এ। হলো, তাহলে এখান থেকে বিটা খুঁজে দেখো তো। স্যার বি হচ্ছে 8, তাহলে -8 অ্যাকচুয়াল ছিল তো, বাই এ খুঁজে দেখো কত, 1 দেখছো, তাহলে -8 হলো। আলফা ইন্টু বিটা সি বাই এ, সি কত বলো বলো বলো, 15, বাই এ হচ্ছে গিয়ে এক্স স্কোয়ারের সহগ 1 অর্থাৎ 15। এবার কথা হচ্ছে আলফা মাইনাস বিটা পাবো কেমন করে? তো এটা আমরা পেলাম আলফা প্লাস বিটার ভ্যালু, আলফা ইন্টু বিটার ভ্যালু। মাইনাস পেতে গেলে একটা কাজ তুমি করতে পারো, বোথ সাইডকে এখান থেকে বর্গ করে দাও, এখান থেকে বোথ সাইডকে বর্গ করে দাও। হলো, জাস্ট বর্গ করে দিলেই আমাদের ঝামেলা শেষ। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ারের একটা ফর্মুলা আমরা শিখেছি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার তখন প্লাস 4ab, শিখেছি নাকি? মাইনাস স্কোয়ার প্লাস হয়, 8 স্কোয়ার 64। তাহলে আলফা মাইনাস বিটা খুঁজে, ও সরি এটা তো বের করব, এ বাবা থাক, এটা 4 আলফা ইন্টু বিটা দেখো কত 15 সমান সমান এটা। তাহলে আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার যোগ 4 15 60 সমান সমান 64। সো এখান থেকে আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার সমান সমান 64 মাইনাস 8 পারফেক্ট সমান সমান 4। তাহলে আলফা মাইনাস বিটা সমান √4, মানে বলো প্লাস মাইনাস 2। তুমি এখানে 2 লিখতে যাবে না, 2 লিখলে কিন্তু গোল্লাটি খাবে, 2 লিখলে গোল্লাটি খাবে। তো এখানে তুমি লিখবে আলফা মাইনাস বিটা হচ্ছে প্লাস মাইনাস 2 হবে আনসার। হলো, চলে এসো নেক্সট, পরেরটা এখানেই করে দিই, জায়গা ওয়েস্টেজ করছি না, একটু কৃপণ হয়ে গেছি। নাম্বার 4 কি দেখাচ্ছে? দেখাচ্ছে তোমাকে এই ডেটা থেকে এই ডেটা পর্যন্ত রিচ করতে হবে, যেটা দেওয়া আছে সেটা আগে টুকে ফেলতে হবে ফ্যাটাফ্যাট করে। দেওয়া আছে কি? দেওয়া আছে 6 - 8x বাই এক্স, 6 - 8y বাই ওয়াই, 6 - 8z বাই জেড সমান সমান 0। এখান থেকে আমাকে নেক্সট প্রশ্নে যে ডেটা দেওয়া আছে সেখান পর্যন্ত পৌঁছাতে হবে। কোনো ব্যাপার আছে এগুলো? ভালো করে বুঝবে, এটা কোনো ব্যাপারই নয়। কি করব আমরা এটাকে? বিচ্ছেদ নিয়ম জানা আছে তো, মনে পড়ছে? একটু বিচ্ছেদ করো, তাহলে 6/x মাইনাস 8x/x হবে। নেক্সট 6/y মাইনাস 8y/y হলো। চলো 6/z মাইনাস 8z/z সমান সমান 0 যেমনি ছিল এটা রেখে দাও, এক্স বাদ দাও, ওয়াই কেটে গেছে, জেড কেটে গেছে, পরিষ্কার করে বাকিগুলোকে লিখে নাও। লিখলাম এটা -8 6/y, আবারও -8, ওয়াই তো কেটেছো তাই না, আবার 6/z -8 সমান সমান 0 হলো। তাহলে 6/x এটা কেন, 6/y এটা কেন, 6/z -8 -8 -8, মাইনাস মাইনাস সবসময় প্লাস, মানে যোগের নির্দেশ। তো 3 8 24, এবং যেহেতু প্রত্যেকেই নেগেটিভ তাহলে এখানে মাইনাস চিহ্ন আসবে। এবার আমরা করি কি, এইটুকু অংশ থেকে তুমি 6কে কমন নাও,
তাহলে বেঁচে থাকে 1/x যোগ 1/y যোগ 1/z -24 ওইদিকে +24 হবে। এবার কি মনে হচ্ছে, উদ্ধার হতে পারে? হতেই তো পারে। 1/z সমান সমান তাহলে 24/6 মানে কত হচ্ছে? 4। দেখো তোমাকে প্রশ্নে এইটা দেওয়া আছে, তাহলে ওইটার ভ্যালু আমাকে বের করতে হতো, আমরা করলুম নাকি, যেটা হচ্ছে 4 হয়ে যাচ্ছে। নেক্সট আমরা এর পরের দাগ দেখব। তাহলে এর পরের দাগ বলতে আমরা 5-এর দাগ যাব নাকি? 5-এর দাগ কি দেখাচ্ছে? চলে এসো 4-এর 5 আমরা দেখি। 4-এর 5 বলছে তোমাকে যে ত্রিভুজ এবিসি, এই চিহ্নটা কি বলো, মাথায় আছে? এটা হচ্ছে সদৃশ, সিমিলার টু ত্রিভুজ এবিসি সিমিলার টু ত্রিভুজ ডিএফ, অর্থাৎ এবিসি এবং ডিএফ পরস্পর সদৃশ। অ্যাঙ্গেল এ 47, ই হচ্ছে 83, তাহলে সি কত? এই কাজগুলো একবার তুমি ছবির মাধ্যমে ভালো করে বোঝো, আশা করছি কোশ্মিনকালেও এই প্রশ্ন তোমার আর আটকাবে না। তাহলে ভালো করে বুঝবে একটুখানি। দুটো ত্রিভুজের প্রসঙ্গ এলো, তুমি একটু প্রথমে দুটো ত্রিভুজের ছবি আঁকো আগে। ছবিতে করলে কি হবে, এই জায়গাগুলো ভুলের সম্ভাবনা 0%। তাহলে প্রথম যেটা দেওয়া আছে ত্রিভুজ এবিসি, আর নেক্সট ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ ডিএফ। নাম দাও এ বি সি ডি ই এফ। দুটো ত্রিভুজ কিন্তু সদৃশ, সেটা তোমাকে মাথায় রাখতে হবে। হলো? আচ্ছা, দুটো ত্রিভুজ যদি সদৃশ হয় তাহলে কি করব সেক্ষেত্রে? মাথায়, আচ্ছা বলছি, একটু আগে ডেটাগুলো বসিয়ে দিই, তাহলে তোমার বুঝতে আরও সুবিধা হবে। এটা হচ্ছে 47 ডিগ্রি, অ্যাঙ্গেল ই হচ্ছে 83, প্রশ্ন মতে অ্যাঙ্গেল ই হচ্ছে 83 ডিগ্রি। আর কি বলছে, অ্যাঙ্গেল সি কত? অ্যাঙ্গেল সি, এই কোণটা তোমাকে বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে কিভাবে এগোতে পারি সেটা একটু ভালো করে বুঝতে হবে। এখানে দুটো ত্রিভুজ সদৃশ, এখানে আরেকটু ডেটা দেওয়ার প্রয়োজন ছিল, দিলে বেশ ভালো হতো, কাজটা আরও ভালো করে বোঝা যেত। যেহেতু দুটো ত্রিভুজ সদৃশ, এখানে কি ডেটা মিসিং আছে বলো তো? অনুরূপ বাহুগুলো কোনগুলো সেটা একটু মিসিং দেওয়া আছে। এটা মনে হয় ছাপার মিস্টেক হয়েছে, প্রশ্ন যিনি করেছেন তিনি হয়তো একটু ওই জায়গাতে ছাপার মিস্টেক হয়েছে, মানে আরও কিছু ডেটা ডিউ ছিল। যাই হোক, এভাবেও আমরা করে নিতে পারবো, তবে অথেন্টিক নয় আর কি, এটা আর একটু ডেটা থাকা উচিত। কিভাবে করব? যেহেতু দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ, তাহলে আমরা এরকম বলতে পারি, ধরেই নিই যে এই বাহু দুটো অনুরূপ, এই বাহু এ দুটো অনুরূপ বাহু, এই বাহু এটাও অনুরূপ বাহু। হলো? তাহলে এর 3 নম্বর বাহুর বিপরীত কোণ 83, তাহলে এরও 3 নম্বর বাহুর বিপরীত কোণ 83 হবে। তাহলে অ্যাঙ্গেল বি সমান সমান অ্যাঙ্গেল ই সমান সমান 83। ওই ডেটাটা মিসিং আছে, ওটা একটু দেওয়া উচিত ছিল, কোন বাহুগুলো সমানুপাতি সেটা বলে দেওয়া দরকার। যাই হোক, আমরা এভাবে ধরে এগিয়ে যাই। তো আমাদের ডেস্টিনেশান কিন্তু অ্যাঙ্গেল সি। এবার কি করে উদ্ধার করব? দেখো, তুমি এই ত্রিভুজকে টার্গেট করো, ত্রিভুজ এবিসি। ত্রিভুজ এবিসিকে তুমি টার্গেট করো, এখান থেকে একটু ভালো করে দেখবে, এই কোণটা তুমি এখনই কিন্তু 83 বললে, 83 বললে। স্যার, এই ত্রিভুজ নিয়ে কথা হচ্ছে, একটা কোণ দুটো কোণ জানি, 3 নম্বর কোণ এটা তো নিশ্চিত বের করতে পারবো, কোনো ব্যাপার নাকি? মোট কত ছিল? 180। তার মধ্যে দখলীকরণগুলো কত কত দেখো, একটা 47 যোগ একটা হচ্ছে 83। আনসার বের করো ফাটাফাট করে, এক্ষুনি তুমি পারবে। তাহলে 7 3 10 0 1, 8 4 12 1 13, অর্থাৎ এটা 50 ডিগ্রি হচ্ছে এই প্রশ্নের আনসার। তবে আমরা ধরে নেব, যেটা বললাম, এইগুলো করে সমানুপাতিক, একটু ডেটা মেবি মিসিং। হলো? 6-এর দাগ। এই প্রশ্ন আবারও আসবে নিশ্চয়ই ঘুরে ফিরে, তখন নিশ্চয়ই আমরা পরিপূর্ণ রূপে পাবো,
তখন এটা নিয়ে অনেক বিস্তারিত কথা বলবো। এখন বলতে গেলে কী হবে, লেন্থি হবে ভিডিও, দরকার নেই। কোনো একটা সময় আসবে, ওয়েট করো, আসবে। না এলে আমি আনবো নতুন করে। তাহলে আমরা 6-এর দাগ দেখব। এবিসি সমকোণী ত্রিভুজ, যার অ্যাঙ্গেল বি হচ্ছে 90 ডিগ্রি, এবি 3, বিসি 4 হলো। এইটুকু আগে আমরা ছবিতে দেখে নিই একটুখানি, যতটুকু যা দেওয়া আছে ওইটুকুই বুঝে আগে ছবি আঁকবো। তাহলে কোনো একটা সমকোণী ত্রিভুজের কথা হচ্ছিল, এটা একটা সমকোণী ত্রিভুজের কথা হচ্ছে। এই কোনো একটা সমকোণী ত্রিভুজের কথা হচ্ছে। এবিসি সমকোণী ত্রিভুজের বি বিন্দুতে 90 ডিগ্রি কোণ আছে, তাহলে এই কোণটা 90, তার মানে এটা বি এ সি দিয়ে দিলাম, হলো। চলো, তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের এবি হচ্ছে 3, দেখো এবি হচ্ছে 3, বিসি হচ্ছে তোমার 4 সেমি। এবার বলছে বি বিন্দু থেকে এসি বাহুর উপর বিডি লম্ব। এই বি বিন্দু থেকে এসি বাহুর উপর আর একটা লম্ব নিয়ে গেলাম, লম্বটার নাম কি? বিডি লম্ব, প্রশ্ন মতে, হলো। তো এবার তোমাকে যেটা উদ্ধার করতে হবে যে এই বিডি লম্বের দৈর্ঘ্যটা কত। এই যে লম্বটা তুমি দেখছো, এই বিডি লম্বের দৈর্ঘ্য কত মনে আছে? সদৃশ্যতা থেকে প্রশ্ন দিয়ে দিয়েছি, সদৃশ্যতা থেকে। তাহলে আমরা এখান থেকে কি করে উদ্ধার করব দেখা যাক। যেটা বলছিলাম, এটা তো সদৃশ্যতা থেকে একটা প্রশ্ন দিয়েছে, তুমি দেখে বুঝতে পারছো, এবং খুব সহজ একটা প্রশ্ন। ভালো করে দেখো, এটা কিন্তু নিজেই একটা সমকোণী ত্রিভুজ। তাহলে ওই সমকোণী ত্রিভুজের এইটা সমকোণ, তার মানে সমকোণের বিপরীত বাহু অতিভুজ। এটা 3, এটা 4, তখন অতিভুজটা আমি বের করতে পারবো। তাহলে এসি অতিভুজ বের করব কেমন করে, জানো তো, পিথাগোরাসের উপপাদ্য। তাহলে স্কোয়ারটা ওদিকে রুট গেল, 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার, হলো। তাহলে এখান থেকে 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 9 25, কত আসবে? +-5, বাট দূরত্ব তো নেগেটিভ নয়, সেই সেন্সে আমরা এটাকে 5 ধরে নিলাম। তাহলে এই যে জায়গাটা এইটা কিন্তু আমরা 5 সেন্টিমিটার উদ্ধার করলাম। এবার দেখো, আমরা শিখেছি যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব টানলে লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ, আবার প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ, শিখেছি আমরা উপপাদ্য 48 থেকে। আমরা এক্ষেত্রে ধরেই নিই তাই যে ত্রিভুজ এ বি ডি, এই যে ওপরের এই বাচ্চা ত্রিভুজটা, এবং ত্রিভুজ এ বি সি পুরো বড় ত্রিভুজটা সদৃশ, লিখতে পারি এটা সদৃশ সিম্বল, সিমিলার টু, লিখতে পারি এটা। তার আগে অবশ্যই বলবে ত্রিভুজ এবিসি এর বিডি লম্ব এসি, তারপরে এটা বলবে, তাহলে ভালো হয়। আচ্ছা, এইবার একটা ক্লু তোমাকে শিখিয়ে দিচ্ছি, ওই ক্লু দিয়ে তুমি কিন্তু এই জাতীয় প্রশ্নের আনসার দিতে পারবে। তুমি খেয়াল করো, আমি কিন্তু এই ছোট ত্রিভুজের সঙ্গে পুরো বড় ত্রিভুজের কথা বলতে চাইছি, হলো। এই বড় ত্রিভুজ, আচ্ছা ছোট ত্রিভুজের ক্ষেত্রে যদি কথা বলি, ছোট ত্রিভুজের সমকোণ এটা, বড় ত্রিভুজের সমকোণ এটা। তো ছোট ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু, সমকোণের বিপরীত বাহু কে হবে? অতিভুজ। তাহলে এর অতিভুজ বাই এই বড় ত্রিভুজের অতিভুজ, ভালো করে বোঝো, ছোট এই ত্রিভুজের অতিভুজ, তার মানে এটার বিপরীত বাহু এবি, বাই আমরা করব বড় ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু মানে অতিভুজ, যেটা আমরা ছবি অনুসারে এসি দেখছি, হবে সেটা সমান। তাহলে অ্যাকচুয়াল কি করতে চাইছি, অনুরূপ বাহুগুলো সমানুপাতি, সেই গল্পটাকে একটু সহজভাবে বুঝতে চাইছি। গেলাম আমরা অতিভুজ নিয়ে আমরা ঝামেলা মিটিয়ে দিচ্ছি। আচ্ছা, এইবার দেখো, এই কোণটা কিন্তু সাধারণ কোণ, এই কোণটা সাধারণ কোণ, মানে এই ছোট ত্রিভুজের জন্যও প্রযোজ্য, আবার বড় ত্রিভুজের ক্ষেত্রেও এই একই কোণ আছে। আগে কিন্তু আমরা ছোট ত্রিভুজ নিয়ে কথা বলছি। ছোট ত্রিভুজের সাধারণ কোণের বিপরীত বাহু কোনটা? স্যার বিডি, দিলাম। এবার ভালো করে ভাববে, বড় ত্রিভুজের ক্ষেত্রে, এই যে বড় ত্রিভুজের ক্ষেত্রে সাধারণ কোণের বিপরীত বাহু কোনটা? বিসি, বোঝা গেছে? বড় ত্রিভুজ, তাহলে এর বিপরীত বাহু বড়র জন্য কোনটা? বিসি।
আর কিছুই নেই, ডেটা পুট করো, আনসার পাও। একদম ফ্যাটাফ্যাট করে ডেটা পুট করো। তাহলে তুমি এ বি দেখতে পাচ্ছ 3, এসি দেখতে পাচ্ছ এক্ষুনি বের করলে 5 সমান সমান বিডি দেখতে পাচ্ছ না, বিডি তো দেখতে পাই নাই, বাই বিসি, বিসি হচ্ছে তোমার 4 হলো। এইবার তুমি করবে কি, কোনাকুনি গুণ করো, ক্রস। বিডির সঙ্গে 5 গুণ হবে, মাথায় রাখো, 4 3 12 বাই 5। চলো, আনসার পেয়েই গেছো। এবার এটাকে মিশ্র করো, দশমিক ভগ্নাংশ করো, তোমার খুশি। তাহলে যদি আমরা দশমিক ভগ্নাংশে করি, 5 2 10, রয়ে যায় কত গো, 2। দশমিক দিলে ওই 2-এর পাশে একটা শূন্য ভাববো, 20, তো 5 4 20, আনসার হচ্ছে 2.4 সেন্টিমিটার। এই প্রশ্নের সমাধান। বোঝা গেল? চলে এসো, আমরা এরপরের দেখব 7-এর দাগ। 7-এর দাগ তোমাকে কি দেখাচ্ছে, দেখতে থাকো। 7 দেখাচ্ছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের দুটি সমান্তরাল যে, এর দৈর্ঘ্য 6 সেমি এবং 8 সেমি, যা দুটোর মধ্যবর্তী দূরত্ব কত? একদম সোজা, গুরুত্বপূর্ণ। তাহলে প্রসঙ্গ এলো কোনো একটা বৃত্তের, হলো তো কোনো একটা বৃত্ত তুমি আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা বৃত্ত তো আগে বানাও। এটা একটা বৃত্ত, হলো। ছবি আঁকবে, বারবার বলেছিলাম ছবি আঁকতে হবে তোমাকে, ছবি আঁকলে ভালো করে বোঝা যাবে। 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তে দুটো সমান্তরাল যে আছে, দুটো জ্যা বানাও। এই একটা যে, এরা যেন সমান্তরাল থাকে সেটা বুঝে। ধরো এ বি যে, প্রশ্ন মতে একটা যে ছিল 6 সেমি, তো এ বি হচ্ছে 6, এটাকে আমরা সিডি ভাবলাম, তাহলে সিডি হচ্ছে 8 সেমি, হলো। এবং দুটো কি বলো, দুটো সমান্তরাল, এ বি সমান্তরাল সিডি। প্রশ্ন যা যা দেওয়া ছিল সেগুলো শুধুমাত্র টুকে দিয়েছি। এবার কি ছিল, জ্যা দুটোর মধ্যেকার দূরত্ব, বাবু দূরত্ব মানে সবসময় লম্ব দূরত্ব। তাহলে এখান থেকে এটার লম্ব দূরত্ব, এখান থেকে এটার লম্ব দূরত্ব। তুমি এই লম্ব দূরত্ব এইখান থেকে এইটার দূরত্ব তুমি উদ্ধার করবে। এটা ও দাও, এটাকে পি ভাবো, এটাকে কিউ ভাবো, হলো। তো 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, এইটা দেওয়া আছে 5 সেন্টিমিটার, একই যুক্তিতে এটাও 5, মানে আমরা লিখব এও সমান সিও সমান 5 সেন্টিমিটার লিখব। দুটো সমান্তরাল যে, এর দৈর্ঘ্য 6 8, যা দুটোর মধ্যেকার দূরত্ব, এইখান থেকে এই দূরত্ব বের করব। আমাদের জিজ্ঞাস্য কি বলো, পি কিউ কত, পি কিউ কত। খুব সোজা, তুমি তো জানোই এটা ব্যাসনয় এরূপ কোনো যে, কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে ব্যাটা সমদ্বিখণ্ডিত হবে। তাহলে সেই যুক্তি মতো এপি সমান সমান, এবি কত ছিল গো, 6, তাহলে এপি হচ্ছে 6/2, মানে হচ্ছে গিয়ে 3 সেমি। একই যুক্তিতে সি কিউ সমান সমান কী লিখবে, সি কিউ 8/2, 8 ছিল তো, বাই 2 করলে কত, 4 সেমি। আচ্ছা, তুমি এটা জানো কত, এটা জানো 3, এটা জানো কত, এটা জানো 5, তাহলে নিশ্চয়ই তুমি পিও পাবে, পিও সমান কি লিখবে, পিও সমান √5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। একইভাবে তুমি নিশ্চয়ই কিউও পাবে। কিউও সমান কি লিখবে, এটা কিন্তু 5 আর এটা কিন্তু 4 পেলে, তাহলে 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। সমাধান করো, ফটাফট করে সমাধান করো। তাহলে 5 স্কোয়ার 25, মাইনাস 3 স্কোয়ার 9, 25 মাইনাস 9 করলে তুমি এটাকে পাচ্ছ 16, মানে হচ্ছে 4, প্লাস মাইনাস 4 নেগেটিভ অগ্রাহ্য এক্ষেত্রে। তাহলে এটা তুমি পাচ্ছ 25 মাইনাস 16, মানে হচ্ছে 9, অর্থাৎ 3-এর জন্য প্রযোজ্য। তাহলে তুমি পিও পাচ্ছ 4, কিউও পাচ্ছ 3, তাহলে ওভারঅল তুমি পি কিউ উদ্ধার করবে কি করে, যোগ করবে তো, এটা যোগ এটা, মানে 4 যোগ 3, 4 যোগ 3, 4 যোগ 3, মানে এটাকে তুমি লিখছো 7 সেন্টিমিটার। এই প্রশ্নের আনসার। বোঝা গেল? চলো নেক্সট, 8-এর দাগ ফাটাফাট করে ফেলো, দেরি হয়ে যাচ্ছে। 8 কি ছিল, 8 দেখাচ্ছে থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, এবং দেওয়া আছে এইটার সর্বনিম্ন মান তাহলে কত,
একদম সোজা। আরেকটা গল্প খেয়াল করা যাক। দেওয়া আছে 2 tan স্কোয়ার থিটা যোগ 18 cot স্কোয়ার থিটা। বের করতে হবে এর সর্বনিম্ন মান কত। একদম সিম্পলি আরেকটা গল্প। আমি প্রথমে 2কে কমন নিতে বলবো। 2 যদি কমন চলে যায় তাহলে লিখব tan স্কোয়ার থিটা যোগ 9 cot স্কোয়ার থিটা লিখব। চলো, 2-এর সঙ্গে আমার আপাতত কোনো সম্পর্ক নাই, 2-এর সঙ্গে কোনো সম্পর্ক নাই। এটাকে আমরা লিখব tan স্কোয়ার tan থিটা তার হোল স্কোয়ার লিখব। এটাকে লিখব 3 cot থিটা তার হোল স্কোয়ার লিখব। হবে? তাহলে আমি শুরুতে বললাম 2-এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। তো এটাকে আমরা এ এবং এটাকে আমরা যদি বি ভাবতে শুরু করি, গল্প হচ্ছে কি হচ্ছে গো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সর্বনিম্ন মানের সময় এর আগে অনেকবার কথা বলেছি, সর্বনিম্ন মানের সময় আমরা সেকেন্ড সূত্রটা ব্যবহার করব। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তখন কি আসবে প্লাস 2ab, প্লাস 2ab tan থিটা ইন্টু 3 cot থিটা লিখবো। এটা লিখবো, ওকে। তাহলে এখান থেকে এইটার সঙ্গে আমার কোনো সম্পর্ক আপাতত নাই শুদ্ধ। কেন সম্পর্ক নেই? এ তো আগে কথা হয়েছে এটা নিয়ে, যে এটা পূর্ণবর্গ সংখ্যামালা, এর মান 0, সর্বনিম্ন মান 0, তো এটা নিয়ে আমার কোনো কথা নেই। আচ্ছা, tan ইন্টু কট কত হয়? tan ইন্টু কট 1 tan ইন্টু কট কত হয়? 1 হয়। তাহলে গল্পটা কি দাঁড়িয়ে গেছে? 3 2 6 আর 1 6, কত হচ্ছে তাহলে? এটা হচ্ছে 6। এইবার আমাকে যেটা উদ্ধার করতে হবে যে এইটার সর্বনিম্ন মান কত। আচ্ছা, 2টা কিন্তু বাইরে গুণ আকারে আছে, এটা কিন্তু বুঝবে। 2টা যেটা গুণ আকারে আছে, গুণটা করে দাও তো। 2 ইন্টু tan থিটা মাইনাস 3 cot থিটা তার হোল স্কোয়ার যোগ 2 6, তখন 12 হয়ে যায়। আমি এক্ষুনি বললাম এটা তো পূর্ণবর্গ সংখ্যামালা, তাহলে এর সর্বনিম্ন মান 0, আর 0-এর সঙ্গে 2 গুণ হলে সেটাও 0 হয়ে যায়। মানে এই গল্পটা হচ্ছে টোটালটাই 0। তাহলে বেঁচে রয়েছে কত? 12। তাহলে লিখব অতএব প্রদত্ত অংশের সর্বনিম্ন মান 12। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সর্বনিম্ন মান রিলেটেড একটা প্রশ্ন 2026 মাধ্যমিকে এক্সপেক্ট করতেই পারো তুমি। একটা ত্রিকোণমিতি থেকে এরকম একটা প্রশ্ন তুমি এবছর এক্সপেক্ট করবে। বোঝা গেল? নেক্সট আমরা পরের দাগে চলে আসি। পরের দাগ আমাদের কত? পরের দাগ বলতে আমরা চলে আসছি 9ix। কি দেখাচ্ছে? আবারও ত্রিকোণমিতি, দেখা যাক। দেওয়া আছে এটা এখান থেকে এই সম্পর্ক দুটো থেকে থিটা অপনয়ন করে এক্স ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নিরূপণ করো। তাহলে থিটা অপনয়ন করতে বলেছে। থিটা অপনয়ন খুব সোজা গল্প, সোজাভাবেই শিখিয়েছিলুম। কি দেওয়া আছে তোমাকে? 2x = 3 sin থিটা। নেক্সট দেওয়া আছে 5y = 3 cos থিটা। থিটা অপনয়ন করবো এখান থেকে, একদম সহজ সরলভাবেই বোঝো। আগেও বলেছি, আবারও বলছি। যদি থিটা অপনয়নের গল্প হয়, চেষ্টা করব ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে একদম ফ্রেশ করে বের করে নেওয়া, মানে কোনো সহগ রাখবো না। তাহলে 3টা গুণ ছিল, এদিকে ভাগ আসবে। সো সাইন থিটা সমান 2x/3 হবে। একই গল্প। তাহলে cos থিটা সমান 5y/3। আচ্ছা, এবার আমাদের দায়িত্ব কর্তব্য একটু আছে। কি করব? আমরা ভালো করে দেখব যে ওই দুটো ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে আদতেও কোনো ত্রিকোণমিতিক অভেদ কাজ করছে কিনা। যদি না করে তার ব্যবস্থা ভিন্ন, সেটা আমরা অনেক সেটে আলোচনা করেছি। তোমরা ওই প্রশ্ন ধরে ওই আনসার তুমি চেক করতে পারো চ্যানেলে গিয়ে। তো এক্ষেত্রে আমরা দেখছি সাইন এবং কস আছে, হলো। আচ্ছা, সাইন এবং কস থেকে স্যার ত্রিকোণমিতিক অভেদ তো কাজ করছে, এবং সেটা প্রথম অভেদ কী ছিল আমরা জানি। না জানলেও এটা লিখতে হবে। আমরা জানি না, প্রত্যেকেই জানে। আমরা কি জানি? সাইন স্কোয়ার থিটা যোগ
কস স্কোয়ার থিটা সমান সমান 1, জানি তো, অবশ্যই জানি, পরীক্ষা আর কয়েকদিন বাকি, এখনও কি জানি না। তাহলে সাইন স্কোয়ার থিটা, সাইন বলেছে 2x/3 স্কোয়ার ছিল, পাওয়ার দাও 2। একইভাবে 5y/3 হোল স্কোয়ার করো সমান সমান 1 করো। চলো পাওয়ার ভেঙে দাও, 2 স্কোয়ার 4, x স্কোয়ার, 3 স্কোয়ার 9, এটা হয়ে যাচ্ছে তোমার 25, তাই তো, 5 স্কোয়ার 25, হ্যাঁ, y/9 সমান সমান 1। চাইলে তুমি এভাবে রাখবে, রাখো। দেখো এই সম্পর্ক থেকে তুমি থিটা তো অপনয়ন করে দিলে, থিটাকে বাদ দিয়ে দিলে। এবার যদি মনে করো স্যার একটু এগোতে চাইছি, তাহলে 9 লসাগু করে দাও। তাহলে তুমি যদি এখানে রাখো কোনো ব্যাপার নয়, নাম্বার পেয়ে যাবে। তাহলে এখান থেকে তুমি লিখবে 4x স্কোয়ার যোগ 25y স্কোয়ার সমান সমান কত এলো? 9 এলো। হলো? যেইখান থেকে তুমি থিটাকে অপনয়ন করলে পুরোপুরিভাবে এবং এক্স ওয়াইয়ের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করলে। চলে আসবো আমরা 10-এর দাগ, দোরগোড়ায় চলে এসেছি, একদম প্রায় কয়েকটা কাজের। দেখব 10-এর দাগ, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সাংখ্যমান সমান। অর্ধগোলকটির ভূমির ব্যাসার্ধ কত? সোজা গল্প তো, জানোই তো, অর্ধগোলক নিয়ে কথা হচ্ছে এবং ভূমির ব্যাসার্ধ চাই। ধরে নাও আগে যে অর্ধগোলকের ভূমির ব্যাসার্ধ আর একক, এটা আগে লিখে নাও। এবার প্রশ্ন মতে একটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সাংখ্যমান সমান। বলো অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে? বলো বলো বলো। অর্ধগোলক সমগ্রতল 3πr স্কোয়ার, ভুল করবে না, সমগ্রতল মানে কিন্তু সমতলটাকেও ধরছো তুমি। তাহলে 3πr স্কোয়ার এবং আয়তন কি হয়? 2/3πr³। শুধু আয়তন তো বলে নাই, বলেছে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন, না ঠিকই হয়েছে, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সাংখ্যমান সমান করে দাও সমান। আগে লিখবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা এবার উপায় অন্ত কী আছে? 3টা ভাগ ছিল, গুণ করে দাও দেখি, 3 3 9, একটা করে পাই কেটে দাও, আরও কিন্তু 2টো করে চলে যাচ্ছে, তাহলে এখানে শুধু 9ই আছে, আর এখানে 2 আর তৎসহ আর একটা আর আছে, তাই না? 2 লাইনের কাজ। তাহলে আর সমান সমান 9/2, 9/2 গো, 9/2, 9.5 হচ্ছে, 9.5 মানে কত হচ্ছে? 4.5 হয়ে যাবে এই প্রশ্নের আনসার। এইটুকুখানি কাজ হলো। নেক্সট চলে এসো IX 11 দেখাচ্ছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাস, শঙ্কু নিয়ে কথা হচ্ছে, সেই শঙ্কুর ভূমির ব্যাস 6 সেমি, তির্যক উচ্চতা 5 সেমি। তাহলে উচ্চতা কত? এটা কোনো প্রশ্ন হলো? তাহলে দেখাচ্ছে একটা লম্ববৃত্তাকার শঙ্কু, এ তো তুমি একদম ফুৎকারেই উড়িয়ে দেবে। তাহলে এটা একটা লম্ববৃত্তাকার শঙ্কু, এটা ব্যাস, এটা ছিল উচ্চতা, হলো। এবার প্রশ্ন মতে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাস 6, বাবু যদি ব্যাস 6 হয় তাহলে ব্যাসার্ধ কত আসবে? ব্যাসার্ধ আর সমান হচ্ছে 6/2, মানে হচ্ছে 3 সেমি। লিখবে ব্যাসার্ধ হচ্ছে গিয়ে 3 সেন্টিমিটার। আচ্ছা আর কি দেখাচ্ছে? তির্যক উচ্চতা 5 সেমি, তির্যক উচ্চতা এল, এইটা হচ্ছে গিয়ে 5 সেমি, এইটা হচ্ছে গিয়ে 5 সেমি, হলো। জানতে চেয়েছে উচ্চতা কত, উচ্চতা মানে কি? এইটা কত বুঝতে পারছি না, একটু আগেই তো কথা বলে গেলাম MCQ করানোর সময় যে শঙ্কুর তির্যক উচ্চতা ভূমির ব্যাসার্ধ একটা সমকোণী ত্রিভুজের বাহুত্রয়, তার মানে পিথাগোরাসের থিওরেম কাজ নিঘাত করবে। তাহলে কি হচ্ছে গো? সমকোণের বিপরীত বাহুই অতিভুজ, মানে অতিভুজ হচ্ছে এল, মানে এক্ষেত্রে 5। তাহলে অতিভুজের স্কোয়ার সমান সমান লম্বের স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, এইটা ভূমি স্কোয়ার মানে ব্যাসার্ধ। বলো বোঝা গেছে কিনা? তুমি অবশ্যই এটা একটু সুন্দর করে লিখে করবে, আমি একদম ডিরেক্ট মান পুট করে দিলাম। তাহলে এইচ চাই আমার, এইচ পেতে গেলে এটা যোগ ছিল, তাহলে এদিকে বিয়োগ করে আনো, 5 স্কোয়ার 25 হয়, বিয়োগ করব 3 স্কোয়ার 9 হয়, আর এইচ স্কোয়ার ছিল সেটা স্যার রুট হয়, হবে। তাহলে বিয়োগ করো 16, যেটা হয় +-4,
বাট উচ্চতা কখনো নেগেটিভ নয়, তাহলে আমরা 4 দিয়েই গল্পের ইতি টানব। হলো? পরেরটা এই হলো প্রশ্ন 11-12 দাগ। একটি পরিসংখ্যা বিভাজনের গড় এটা 8.1। বাবু এটা অনেকবার করেছি, আর কি করার দরকার আছে? করব না করছি না আর? তো এই পর্যন্ত থাক, অনেকবার করেছি। যদি ডাউট থাকে পূর্বেরগুলোতে গিয়ে দেখে নাও, না করেই দিই। অনেকে হয়তো নতুন থাকতে পারো, ইনকেস যদি প্রয়োজন হয় তাহলে একটু দেখেই নাও। তো 12 দাগ কি দেওয়া আছে? একটা পরিসংখ্যা বিভাজনের গড় হচ্ছে 8.1, সামেশান এফআই এক্সআই হচ্ছে একটা ভ্যালু দেওয়া আছে, সামেশান এফআই এর ভ্যালু দেওয়া আছে। তো জানোই তো প্রত্যক্ষ পদ্ধতির প্রসঙ্গ চলেই এসছে। প্রত্যক্ষ পদ্ধতিতে গড় কি হয়? সামেশান এফআই এক্সআই বাই সামেশান এফআই, জানি এটা আমরা। হলো? প্রশ্ন মতে ওই গড়টা হচ্ছে 8.1 দিলাম। দেখে নাও, ডেটাগুলো ফ্যাটাফ্যাট করে পুট করলে তুমি তোমার আনসার পাবে। এই হচ্ছে গল্প। কে এর মান বের করতে চাই। তো সামেশান এফআই এক্সআই কত দেওয়া আছে? 132 যোগ 5K। সামেশান এফআই তোমার দেওয়া আছে কত না 20 সমান হচ্ছে এখান থেকে পয়েন্টটাকে রিমুভ করলে কত আসবে? বাই 10 আসবে নিশ্চয়ই, বাই 10 চলে আসবে। তাহলে এখান থেকে 0 কেটে নাও। এবার কি হবে? 1 দিয়ে ক্রস করে দাও। 132 যোগ 5K সমান 2 একে 2, 8 এ 16। তাহলে 5K সমান হচ্ছে 162 মাইনাস 132 মানে হয় 30। তাহলে K সমান হয়ে যাচ্ছে তোমার 30/5 মানে হচ্ছে রেজাল্ট 6 হচ্ছে তোমার এই প্রশ্নের আনসার। বোঝা গেল? ওকে, তো চলো আজকে এই পর্যন্ত থাক। নেক্সট ডেটে পরের সেটটা পেয়ে যাবে, যথা সময়েই পেয়ে যাবে একদম। তো অল্প কয়েকটা দিন বাকি, যেমন শেষে বলে থাকি, জমিয়ে পড়াশোনা করো। আর ইনফরমেটিভ হলে অবশ্যই একটা লাইক ঠুকে দিও। তো চলো আজকে এই পর্যন্ত।